তোমাদেরকে। দেখো, আমরা ক্লাস 12-এর সিলেবাসের যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে, যেখানে বচনের আলোচনা আছে, সেই আলোচনা আজ শুরু করব। তার প্রথম পড়াটা আজকে শুরু হচ্ছে, ঠিক আছে? প্রথমেই দেখো, বচনের সংজ্ঞাটা আমি লিখে নিয়েছি। বচনের সংজ্ঞাতে কি বলা আছে? দুটি শব্দের মধ্যে কোনো একটি সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বলা হয় বচন। দুটো শব্দ, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখানে মানুষ আর মরণশীল দুটো শব্দ, এই দুটো শব্দের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটাকে হয় শব্দের দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে, এই যে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই দুটো শব্দের যে সম্বন্ধ, সেই সম্বন্ধটাকেই বচন বলা হচ্ছে। পরিষ্কার? আরেকটা দেখো, এখানে আরেকটা এক্সাম্পল আমি লিখেছি, যেখানে অস্বীকার করা হচ্ছে। কি বলা হচ্ছে? কোনো বৃত্ত নয় ত্রিভুজ। বৃত্ত নয় ত্রিভুজ মানে নয় শব্দের দ্বারা অস্বীকৃতিকে বোঝানো হচ্ছে। কি অস্বীকৃতি করা হচ্ছে বা অস্বীকার করা হচ্ছে? যে বৃত্ত কখনোই ত্রিভুজ হবে না। কি বলা হচ্ছে? বৃত্ত কখনোই ত্রিভুজ হবে না। বোঝা গেল? তাহলে এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, এই দুটো শব্দের যে সম্পর্ক, সেই সম্পর্কটা অস্বীকার করা হলো। তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো একটা বাক্যকে বচন হতে হয়, তাহলে ওই বাক্যের মধ্যে যে দুটো অংশ, একটা উদ্দেশ্য একটা বিধেয়, সেই দুটো শব্দ, সেই দুটো শব্দের মধ্যে কোনো একটা সম্বন্ধ স্বীকার করা হবে অথবা অস্বীকার করা হবে। এইরকম যখন সম্পর্ক হয়, তখনই সেই বাক্যগুলোকে বচন বলা হয়। সাধারণত দেখা যায় যে বাক্য আর বচনের মধ্যে বাক্য আর বচনের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। আমরা সেই পার্থক্যটাকে পড়ব। তার আগে আরেকটা কথা বলি, আমরা সাধারণত বচন আর অবধারণ শব্দটাও পাবো পড়তে গিয়ে, পুরো চ্যাপ্টারটাকে রিড করতে গিয়ে মাল্টিপল টাইমস, বারবার করে বচন আর অবধারণ শব্দটাও পাবো। কিন্তু বচন আর অবধারণ, ইংরেজিতে দুটোর নাম আলাদা। অবধারণকে বলা হয় জাজমেন্ট, আর বচনকে বলা হয় প্রপোজিশন। এই বচন, যার নাম প্রপোজিশন, আর যেটাকে বলা হচ্ছে অবধারণ মানে জাজমেন্ট, দুটোরই পুরোপুরিভাবে অর্থ আলাদা। সেটাও আমরা পড়বো আজকের ভিডিওতে। দাঁড়াও, একটুখানি আমরা লিখে নিই এবার। আমরা একটু আগে যেটা বললাম, অবধারণ আর বচন। অবধারণের ইংরাজি কি? জাজমেন্ট। আর বচনের ইংরাজি কি? প্রপোজিশন। ঠিক আছে? আমরা এখানে বচন আর অবধারণের পার্থক্যটা লিখেছি। প্রথমে অবধারণ কি সেটা বোঝার চেষ্টা করি, তাহলে বচনের সংজ্ঞাটা এমনিই পরিষ্কার হয়ে যাবে। অবধারণ হচ্ছে যখন দুটো ঘটনা পরস্পর থাকে, সেই দুটো ঘটনাকে আমরা পাশাপাশি রেখে, বা দুটো শব্দ বা দুটো বিষয় পাশাপাশি রেখে আমরা মানসিকভাবে বিষয়টাকে মিল এবং অমিল করানোর জন্য প্রক্রিয়াটা মস্তিষ্কের ভেতরে চালাই। তখন যে কনসেপ্টটা আমাদের মধ্যে ডেভেলপ করে, সেইটা জাজমেন্ট, অর্থাৎ সেইটা অবধারণ। কিন্তু যখন সেটা আমরা ভাষায় প্রকাশ করি, তখন সেটা বচনে পরিণত হয়ে যায়। তাহলে যেটা অবধারণ, সেটা পুরোপুরি হবে বিষয়টা মানসিক। আর যখন সেটা বচনে পরিণত হবে, তখন সেটা কি হবে? ভাষায় প্রকাশিত রূপ। তাহলে দুটোর মধ্যে মূল পার্থক্যটা কোথায়? অবধারণ আর বচনের মধ্যে। অবধারণ হচ্ছে দুটো বিষয় বা দুটো ঘটনার মধ্যে যখন আমরা মিল এবং অমিল খোঁজার চেষ্টা করি, যেটা মানসিক প্রক্রিয়া পুরোটাই, এবং তারপর কোনো একটা সিদ্ধান্তে পরিণত হই, কিন্তু প্রসেসটা টোটালি ইনসাইড মেমোরি, অর্থাৎ আমাদের ব্রেনের ভেতরে ঘটতে থাকে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে অবধারণ, অর্থাৎ জাজমেন্ট। আর যখন সেই প্রসেসটাই আমরা ভাষার আকারে লিখে দিই, সেই সময়ই ওই বাক্য আকারে যখন আমরা লিখে দিচ্ছি, সেটা বচনে পরিণত হয়ে যাচ্ছে। তা যখন ওটা অবধারণ যখন মানসিক প্রক্রিয়া, আর বচন যখন পুরোপুরিভাবে ভাষায় লেখা হয়, তাহলে দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি আমরা একটু দেখে নিই। বচন ক্ষেত্রে কি হচ্ছে? ভাষায় প্রকাশিত অবধারণকেই বচন বলা হচ্ছে। তার মানে যতক্ষণ বিষয়টা মানসিক এবং যতক্ষণ বিষয়টাকে আকারে না লেখা হচ্ছে, মানে কতগুলো অক্ষর বা লেটার দিয়ে যখন সেটাকে বাক্যের আকারে না লেখা হচ্ছে, ভাষায় প্রকাশ না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই অবধারণটা কখনোই বচনে পরিণত হবে না।
তাহলে অবধারণটা মানসিক প্রক্রিয়া, আর অবধারণটা যখন ভাষায় পরিণত হয়ে যাচ্ছে তখন সেটা বচনে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম পার্থক্য কি, ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলে, আর অবধারণে কি বলছে, অবধারণ হলো একটি মানসিক প্রক্রিয়া। দ্বিতীয় পার্থক্য কি বলছে, বচন হয় সত্য বা মিথ্যা হবে, অবধারণের ক্ষেত্রে সত্য বা মিথ্যার প্রশ্নই ওঠে না। মানে বিষয়টা এইখানে যে যখন বচনের কথা বলছি আমরা, হয় সেটা সত্য নাহলে মিথ্যা হবে। তাহলে তোমাকে যদি কোনো একটা বাক্য দেওয়া হয় বা কোনো একটা সিচুয়েশন তোমাকে ডেসক্রাইব করা হয়, যখন বলা হচ্ছে তখন তো মুখ দিয়ে শব্দ উচ্চারণের মাধ্যমে বলা হচ্ছে, তাহলে সেই ঘটনাটা হয় বাস্তবে ঘটেছে না হলে কল্পনার মাধ্যমে সেটাকে বলা হচ্ছে। যখন বাস্তবে ঘটেছে তখন ঘটনাটা সত্য, আর যখন সেটা কল্পনার জগতেই রয়েছে, কখনো ঘটেনি, তাহলে সেটা মিথ্যা। তাহলে যে কোনো বাক্য যখন বাক্যের আকারে ভাষায় সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে তখন সেটা হয় সত্য অথবা মিথ্যা। কিন্তু যতক্ষণ বিষয়টা মানসিক ততক্ষণ তো তার সত্য না মিথ্যা প্রমাণ করার প্রয়োজনই আসছে না, প্রশ্নই আসছে না। ঠিক একই রকমভাবে বলছে 3 নম্বর পার্থক্যটা, যে বচন সর্বদাই ব্যক্তি সাপেক্ষ, বচন সর্বদাই ব্যক্তি সাপেক্ষ। কিন্তু অবধারণ সর্বদাই, দেখো সরি, বচন সর্বদাই ব্যক্তি নিরপেক্ষ আর অবধারণ সর্বদাই ব্যক্তি সাপেক্ষ। এই নিরপেক্ষ আর সাপেক্ষ শব্দটা তোমাকে আগে বুঝতে হবে। নিরপেক্ষ শব্দের মানে হচ্ছে যা কোনো কিছুর অপেক্ষা রাখে না, কোনো কিছুর অপেক্ষা রাখে না, অপেক্ষ মানে রাখে না, কোনো কিছুর অপেক্ষা রাখে না। ঠিক আছে, তাকে কি বলছে, নিরপেক্ষ। অর্থাৎ যেখানে কোনো শর্ত সম্পর্ক হয় না। নিরপেক্ষ শব্দটার আরেকটা কথা হচ্ছে শর্ত সাপেক্ষ নয়। কি বললাম, শর্ত সাপেক্ষ নয়। তাহলে বচন সর্বদাই ব্যক্তির মতামতের উপরে নির্ভর করবে না, ব্যক্তির যে চিন্তা ভাবনা, ব্যক্তির যে ইচ্ছা তার উপর নির্ভর করে বচনের সত্যতা মিথ্যাত্ব কোনো কিছুই নির্ভর করবে না, বা বাস্তবে সেটা আছে কি নেই কোনো কিছু নির্ভর করবে না। কারণ বচন সর্বদাই আমরা তার হয় আকারকে প্রমাণ করব, আর না হলে তার বাস্তব সত্যতা প্রমাণ করব। তাহলে একটা বচনের আকারগত সত্যতা এবং বস্তুগত সত্যতা দুটো প্রমাণ করার চেষ্টা করা হয়। সেই জন্য সেটা যদি ব্যক্তির উপরে নির্ভর করে তাহলে তো তার সত্যতা ব্যক্তির মনের ইচ্ছার উপরে নির্ভর করবে। এই কারণে বচন সর্বদাই নিরপেক্ষ হয়, অর্থাৎ যা কোনো শর্তের উপর নির্ভরশীল নয়। নিরপেক্ষ শব্দের অর্থ কি, যা কোনো কিছুর অপেক্ষা রাখে না, অর্থাৎ শর্ত নিরপেক্ষ। শর্ত নিরপেক্ষ বা শর্ত সাপেক্ষ নয়। ঠিক একই রকম ভাবে অবধারণ ব্যক্তি সাপেক্ষ। সাপেক্ষ কথা মানে কি, যা কোনো কিছুর অপেক্ষা রাখে। কি বললাম, সাপেক্ষ শব্দের অর্থ কি, সাপেক্ষ শব্দের অর্থ হচ্ছে যা কোনো কিছুর অপেক্ষা রাখে। যখনই আমরা কোনো একটা বাক্য লিখি তখন বাক্যটা যদি কোনো ব্যক্তির চিন্তার উপরে নির্ভর করে তাহলে সেই ব্যক্তির মতামতের পরেই সেই বাক্যটা সত্য বা মিথ্যা হবে। তাহলে যখন সেটা অবধারণ তখন যে ব্যক্তির চিন্তাতে মানসিক ক্রিয়া, এটা যখন ওই ব্যক্তির মানসিক ক্রিয়া হিসাবে অবধারণটা রয়েছে তখন ওই ব্যক্তির চিন্তার উপরে নির্ভরশীল ওই বাক্যটা বা ওই অবধারণটা পুরোপুরি হবেই। তাহলে আমরা আসলে কি পার্থক্য দেখলাম বচন আর অবধারণের মধ্যে? বচন শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রপোজিশন, আর অবধারণ শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জাজমেন্ট। তাহলে জাজমেন্ট শব্দটা যদি আমরা সাধারণত ইংরেজির শব্দটা রিপ্লেসেবল বাংলা ওয়ার্ড হিসেবে ইউজ করি তাহলে বিচার, বিচার মানেই মানসিক প্রক্রিয়া, চিন্তা করতে হবে, বুঝতে হবে, এবং তারপরে আমরা বুঝতে পারি যে এটা মানসিকভাবে চিন্তা করে আমরা উত্তর পেয়েছি, তার মানে ওখানে বিচার করা হচ্ছে। তাহলে অবধারণ সর্বদাই মানসিক প্রক্রিয়া আর বচন সর্বদাই বাস্তবের উপর নির্ভরশীল। অতএব যেহেতু বাস্তবের উপর নির্ভরশীল তাহলে শুধুমাত্র মস্তিষ্কের মধ্যে থাকলে হবে না, ওটা ভাষায় প্রকাশিত হয়ে যাবে। তার মানে অবধারণ যতক্ষণ মস্তিষ্কের ভেতরে চিন্তা করছে ততক্ষণ অবধারণ, আর অবধারণ যখনই বাক্যের আকারে লেখা হয়ে গেল তখন ওটা কি হয়ে গেল, বচন। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর পার্থক্য বলছে বচন সর্বদাই সত্য বা মিথ্যা হয়। তাহলে একটা কাগজের পৃষ্ঠায় যখন তুমি একটা লাইন লিখে ফেললে তাহলে সেই লাইনটা হয় সত্য হবে নাহলে মিথ্যা হবে, এটাই তো স্বাভাবিক। আর যতক্ষণ সেই লাইনটা তোমার মস্তিষ্কের মধ্যে রয়ে গিয়েছে ততক্ষণ তার সত্য না মিথ্যা বিচার করার কোনো প্রয়োজনই পড়ে না। নেক্সট 3 নম্বর কি বলছে, বচন ব্যক্তি নিরপেক্ষ হয়। নিরপেক্ষ শব্দের অর্থ আমরা এইমাত্র কি বললাম, নিরপেক্ষ শব্দের অর্থ বললাম যা কোনো কিছুর অপেক্ষা রাখে না, অর্থাৎ যা কোনো শর্তের উপর নির্ভরশীল নয়। তাহলে কোনো ব্যক্তি নিরপেক্ষ কথার মানে কোনো ব্যক্তির পছন্দের উপরে নির্ভরশীল থাকলো না বচন। ঠিক একই রকমভাবে অবধারণ, যে ব্যক্তি অবধারণটা চিন্তা করছে, যে ব্যক্তির মানসিক প্রক্রিয়া অবধারণটা, সেই ব্যক্তির
চিন্তা এবং পছন্দের ওপরে নির্ভরশীল হয়ে যায় অবধারণটার সম্পূর্ণ গুণ, অর্থাৎ সত্য বা মিথ্যাটা। ঠিক আছে, তাহলে আমরা আজকে যা যা পড়লাম সেটা হচ্ছে প্রথমে বচনের সংজ্ঞা, দ্বিতীয়তে বচন এবং অবধারণ এই দুটো শব্দের মধ্যে গুরুতর যে পার্থক্যগুলো রয়েছে সেইগুলো। যদিও তোমরা মাল্টিপল টাইম চ্যাপ্টারগুলো পড়তে গিয়ে পুরো এন্টায়ার এরিয়া পড়তে গিয়ে অবধারণ শব্দটা এবং বচন শব্দটা প্রায় সমভাবে ব্যবহার করা হয়েছে সেইটাই পাবে। কোনো কোনো ক্ষেত্রে তোমাদের মনেও হতে পারে অবধারণ আর বচন দুটোই একই রকম, কিন্তু ওই দুটো শব্দের মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেটা জানা জরুরি ছিল, তাই প্রথম ক্লাসে সেটা খুব ভালো করে বুঝিয়ে দিলাম। নেক্সট আমরা বাক্য আর বচনের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিনের ক্লাসে বাক্য আর বচন দুটো পড়ানো হবে।